শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। নেতা নির্বাচন করতে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক। বিকেলে বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এবং জাতীয় পার্টি সরকারি দলে যাবে নাকি বিরোধী দলে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে দলটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের সদস্যরা। বেলা 11টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বিস্তারিত জানাচ্ছেন আরাফাতুর রহমান। স্পিকার শিরিন শারমিন চৌধুরী রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিধি অনুসারে প্রথমে নিজের কাছেই শপথ নেন তিনি। আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নবনির্বাচিত অন্যান্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথের পর সংসদের রেজিস্টার বইয়ে সই সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেন একাদশ সংসদের নির্বাচিতরা। গত 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়নের একটা বিপ্লব ঘটেছে। বিশেষ করে গত 5 বছরে শেষ মেয়াদে সংসদ ছিল অত্যন্ত ভাইব্রেন্ট বলা যায়, এবং সংসদের এখানে গঠনমূলক আলোচনা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল থেকে নির্বাচিতরা শপথ নিলেও অংশ নেননি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। শপথ শেষে জাতীয় সংসদ ভবনে একাদশ সংসদের প্রথম সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই সংসদীয় বোর্ডের বৈঠকেই একাদশ সংসদের সংসদ নেতা নির্বাচিত করা হবে। নির্বাচিত হওয়ার পর সংসদ নেতার রেওয়াজ অনুযায়ী তার রাষ্ট্রপতিকে অবহিত করবেন। সংসদীয় কমিটিতে বিরোধী দলের ভূমিকায় কোনো দল থাকবেন সে নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এদিকে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, জাতীয় সংসদে আছেন সহকর্মী মারুফ রেজা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, আমরা তো যে নেতা নির্বাচন করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা, আলোচনায় তারা কি বিষয় নিয়ে কথা বলছেন বা এই বিষয়ে কোনো তথ্য কি পেয়েছেন কিনা আমাদের জানান। ফারিয়া, আপনি জানেন যে সমৃদ্ধি অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগান নিয়ে তৃতীয়বারের মতো দেশের সবচেয়ে বড় সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ টানা 3বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এবং আজকে শপথ নিলেন সংসদ সদস্যরা। সকাল 11টার নির্ধারিত সময়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি নিজে শপথ বাক্য পাঠ করার পরে আওয়ামী লীগের যে সদস্য রয়েছেন 259 জন সংসদ সদস্য তাদেরকে শপথ বাক্য পাঠ করান। আপনি যা আরেকটা বিষয় বলে রাখি শারমিন, ফারিয়া, যেটা 259 জন সদস্যের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম সিনিয়র নেতা তিনি অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, সেই হিসেবে 258 জন সদস্যকে
শপথ বাক্য পাঠ করান স্পিকার। পরে জাতীয় পার্টির যে 20 জন সদস্য রয়েছে তার মধ্যে চেয়ারম্যান এইচ.এম. এরশাদ তিনি অসুস্থ 19 জন জাতীয় পার্টির সদস্য তারা শপথ নেন এবং এরপরে জোটের যারা অন্যান্য দল রয়েছে তারা শপথ নিয়েছে। এবং আপনি জানেন যে এই শপথ নেওয়ার সময় কিন্তু এই ঐক্যফ্রন্ট, জাতীয় ঐক্যফ্রন্টের 2 জন এবং বিএনপির 5 জন, মোট 7 জন সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি। একটি বিষয় শারমিন আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে এই সংসদ অধিবেশন চলার প্রথম দিন থেকে 90 দিনের মধ্যে যদি তারা শপথ না নেন তাহলে এই সংসদ পদ তাদের বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সদস্যরা যারা আসছেন, সিনিয়র নেতা, তারা কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা শপথ নেবেন নির্ধারিত সময়ের মধ্যেই। আর আরেকটি বিষয় ফারিয়া যেটা জানতে চেয়েছেন যে বেলা 12টার দিকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের যেটা বৈঠক শুরু হয়েছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন পর্যন্ত আসলে বিস্তারিত কিছু জানা যায়নি। আসলে এই অধিবেশনের মধ্য দিয়ে সংসদ নেতা কে হবেন, স্পিকার কে হবেন বা উপনেতা কে হবেন সেই বিষয়ে নির্ধারণ করা হবে। সেই বিষয়ে বিস্তারিত হয়তো পরবর্তী নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেলা 4টার সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠকের কথা রয়েছে, যেখানে আগামী মন্ত্রী পরিষদ গঠনের ব্যাপারে তার কাছে অনুমতি নেবেন তিনি। এবং আরেকটা সবশেষ একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামী বিভিন্ন সময় নেতারা বলেছেন 10 তারিখের মধ্যে এই মন্ত্রিসভা গঠন করা হবে। সেক্ষেত্রে আমাদের কিছুক্ষণ আগে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি আমাদেরকে একটি সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে আগামী 6 তারিখ রোববার মন্ত্রী পরিষদ গঠনের একটি সম্ভাব্য সময় হতে পারে। তো শারমিন, এই এখন বৈঠক শেষ করে নেতারা একে একে বেরোচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী পথ চলার। তো শারমিন, এই ছিল আমার কাছে খবরাখবর এখন পর্যন্ত। ধন্যবাদ মারুফ। এতক্ষণ জাতীয় সংসদ থেকে জানাচ্ছিলেন মারুফ রেজা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে নির্বাচন কমিশনে গিয়ে এই স্মারকলিপি দেবে তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের নিয়ে দুপুর 12টায় বৈঠকে বসে 1.5 ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। এছাড়া ঐক্যফ্রন্টের বিজয়ী 7 প্রার্থী শপথ নিচ্ছেন না, বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঐক্যফ্রন্টের প্রত্যেক প্রার্থী তাদের কাছে সংগৃহীত কারচুপির প্রমাণ নিয়ে স্ব বিভাগের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করবে। দর্শক, গুলশান আছেন সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহেল রানা, বৈঠককে কখন নাগাদ শেষ হয়েছে বা শেষ হলে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানান। জি ফারিয়া, আপনি জানেন যে আজকে মূলত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঐক্যফ্রন্টের নেতারা এবং 300 আসনের যারা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন সেই প্রার্থীদেরকে ডাকা হয়েছিল এবং তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ, নির্বাচনের সময় যে ধরনের কারচুপি হয়েছে তারা অভিযোগ করেছেন, সেগুলো অনিয়ম অসঙ্গতি এগুলো তুলে ধরেছেন এবং তাদেরকে একটি সিদ্ধান্ত হয়েছে যে এখান থেকে তারা নিজ নিজ প্রার্থীরা যারা রয়েছেন তারা নিজ এলাকায় নির্বাচনী যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে তারা মামলা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে এবং সে ধরনের একটি প্রস্তুতি চলছে। এছাড়াও আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ 3টার সময় বিএনপির এবং ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তারা যাবেন এবং কমিশনে তারা তাদের যে প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে সেগুলো তারা সেখানে পেশ করবেন, একটি স্মারকলিপি তারা এখান থেকে দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া প্রার্থীরা যারা বলছেন যারা আজকে যেহেতু যারা নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে তাদের শপথ নেওয়ারও কথা ছিল, কিন্তু তারা আমরা জানতে পেরেছি এবং প্রার্থীরাও যারা নির্বাচিত হয়েছেন তারাও জানিয়েছেন যে তারা আসলে শপথ নিচ্ছেন না এবং তারা যে দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবেন। তো ফারিয়া, এই ছিল এখনকার মতে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রানা। এতক্ষণ গুলশান থেকে জানাচ্ছিলেন সোহেল রানা। পরপর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলহাজ মোর্শেদ আলমকে শুভেচ্ছা জানালেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি কাজিমউদ্দিন, মোহাম্মদ খসরু চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যাশা আমাকে পূরণ করতে হবে, কারণ আমি বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গত 5 বছর আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি এই কোম্পানিকে সুন্দরভাবে চালিয়ে আসছি। সমস্ত স্টাফ, সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাই এক পরিবারের হিসেবে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইনশাআল্লাহ এবার আমি এমপি হয়েছি, আমি আরও ভালোভাবে এদের সাপোর্টে এই কোম্পানিকে আমি এগিয়ে নিয়ে যাব। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের মূল হোতা রুহুল আমিন মেম্বার ও মামলার প্রধান আসামি সোহেল সহ এই পর্যন্ত 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাত পর্যন্ত নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই 5 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, বুধবার দুপুরে কুমিল্লার মহেশপুরের একটি ইট ভাটা থেকে মামলার প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়। এদিকে গণধর্ষণের ঘটনা তদন্তে গতকাল দুপুরে মানবাধিকার কমিশনের 3 সদস্যের একটি কমিটি নোয়াখালী হাসপাতালে গিয়ে ওই নারীর সই গ্রহণ করেন। আমরা তদন্ত করব অপরাধ হিসেবে। দিন দিন হিংস্র হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি। 3 পার্বত্য জেলায় গত বছর খুনাখুনিতে প্রাণ গেছে 42 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যার ঘটনা খাগড়াছড়িতে, যেখানে মারা গেছে 23 জন। রক্তক্ষয়ী সংঘাতে বন্ধে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। খুন, অপহরণ, গোলাগুলি যেন পার্বত্য অঞ্চলে নিত্যদিনের ঘটনা। আধিপত্য বিস্তার, আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি সহ নানা কারণে প্রতিদিন ঘটছে রক্তক্ষয়ী সংঘাত। 2018 সালে 3 পার্বত্য এলাকায় 42 জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের 19 জন, জেএসএস-এমএন লার্মা গ্রুপের 10 জন, ইউপিডিএফ গণতান্ত্রিকের 5 জন এবং 8 জন সাধারণ মানুষ। হত্যাকাণ্ডগুলোর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন কমপক্ষে 5 জন। অন্যদিকে 4 ঘটনায় অপহরণের শিকার হন 10 জন। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে মুক্তি পেলেও মাটিরাঙ্গার আলোচিত 3 ব্যবসায়ী সহ বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। হানাহানিটা চায় না, এই মারামারিতে চায় না, যাতে আরো কারো মায়ের বুক খালি না হয়। অদূর ভবিষ্যতে এইটা যদি চলতে থাকে এখানকার কেউ নিরাপদ নয়। অভ্যন্তরে রক্তকে যে মাতৃঘাতী সংঘাত তাদের মধ্যে চলছে, এটার একটা সমাধান আসবে বলে আমি আশা। এদিকে ভাতৃঘাতী সংঘাতে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছে বলে দাবি ইউপিডিএফ গণতান্ত্রিক শীর্ষ নেতার। ইউপিডিএফ তার অস্তিত্ব বজায় রাখার জন্য, তাদের ছাতুরি বজায় রাখার জন্য তারা আমাদের উপর এবং এখানকার এমএলআরমা সদস্যদের উপর তারা আক্রমণ করে যাচ্ছে। আমার কর্মীরা বাঁচার জন্য এবং এমএলআরমা যে আছে তারাও তাদের কর্মীদেরকে বাঁচার জন্য তারা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছে। তবে যে সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, সেই প্রসিদ খিসার ইউপিডিএফ বলছে সাংগঠনিকভাবে এই সংঘাত পছন্দ না করলেও তারা পরিস্থিতির শিকার। আমাদের উপর ওই হামলা হচ্ছে, এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। আমি ব্যক্তিগতভাবে, আমার পার্টিগতভাবে, আমরা যারা দায়িত্বে আছি, আমরা এগুলো একেবারেই আমরা এগুলো পছন্দ করি না, কিন্তু আমরা অবস্থার শিকার নানাভাবে। তবে হত্যা বন্ধে প্রশাসনের কোনো গাফিলতি নেই বলে দাবি করেন এই 2 কর্মকর্তা। এখানে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সংগঠন এগুলো আছে, সেগুলোর মধ্যে এগুলো হয়ে থাকে। এগুলো তো প্রশাসনের সাথে হচ্ছে না, হচ্ছে তাদের অভ্যন্তরীণ কোন্দলের পরিপ্রেক্ষিতে। আমরা কিন্তু অনেক আসামি ইতিমধ্যে গ্রেফতার করেছি। বিচ্ছিন্ন ঘটনা, তাদের আভ্যন্তরীণ কোন্দলে কিছু ঘটনা ঘটে গেছে। এদিকে সংঘাত বন্ধ করে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। আমরা ভুল বোঝাবুঝি থেকে উত্তরণ হয়ে আমরা শান্তি আনয়ন করি এবং এখানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই জেলাটাকে তথা এই দেশটাকে এগিয়ে নিয়ে জনগণের সম্মিলিত উদ্যোগে হানাহানি বন্ধ হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। এটা নিরসনের জন্য, এটা অতি দ্রুত শেষ করবার জন্য সকল মহল, প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি কাজ করছেন। আশা করি এটাও হয়তো বেশি দিন হয়তো থাকবে না। আগামীতে সংঘাত ও হানাহানি বন্ধ করে শান্তি ও সম্প্রীতির নগর হবে পার্বত্য অঞ্চল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুরাইয়া মুন্নি, RTV। কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে
আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাইফুল তার সহযোগীদের নিয়ে মনাগ্রাম এলাকায় অবস্থান করছিল। এমন খবর পেয়ে পুলিশ মনাগ্রাম এলাকা ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেওয়ার পর রাত 12টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই সময় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও 300 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে মেহেরপুরের সীমান্তবর্তী পুরিপোতা গ্রামের মাঠে দুপক্ষের মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। সে মাদক ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ। আজ ভোরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান ও 30 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য চীন ও বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে মেডিকেল ট্যুরিজম। চীনা দূতাবাসের উদ্যোগে প্রথম দফায় বাংলাদেশের 18 জন রোগীকে বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বললেন, এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। চীন থেকে ফিরে জানাচ্ছেন আতিকা রহমান। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সুসম্পর্ক কয়েক যুগের। সে সম্পর্কেরই নতুন দিগন্ত উন্মোচিত হলো চায়না বাংলাদেশ মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে। এর অংশ হিসেবে চীনা দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের 18 জন রোগীকে কুনমিং প্রদেশের প্রথম ক্যালামেট ইন্টারন্যাশনাল হসপিটালে নেওয়া হয়। রোগীদের আন্তরিকভাবে স্বাগত জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর রোগের ধরন অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় দফায় চিকিৎসা চলে। এখানে ট্রিটমেন্ট অনেক ভালো, এরা খুব আন্তরিক এবং প্রচুর সময় নিয়ে এরা ট্রিটমেন্ট করে। আমি বাংলাদেশ থেকে এসেছি চায়নাতে আই ট্রিটমেন্ট করানোর জন্য। ওনারা যদি ইংলিশ ভালো বোঝে তাহলে হয়তো বা আমাদের জন্য আরও সুবিধা হবে। যতখানি চিকিৎসা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে ট্রিটমেন্টও অনেক উন্নত মানের। আর অন্য পার্শ্ববর্তী দেশ বা আমাদের দেশে যে দালালদের হাতে পড়তে হয়, এখানে সেই জিনিসটা বোধহয় নেই। সেবা দিতে পেরে হাসপাতালের সেবিকারাও আনন্দিত। বাংলাদেশের রোগীরা আমাদের হাসপাতালে আসে, আমরা অনেক আনন্দিত। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেবা দিচ্ছি। আমরা আশা করব বাংলাদেশের আরো অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসবে। তাদের ভালো সেবা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। চিকিৎসকরা বললেন, বিশ্বমানের সেবা দিতে তারা প্রস্তুত। ভাষা সমস্যা দূর করতে দোভাষীরও ব্যবস্থা করা হবে। এই হসপিটালে চিকিৎসার সাথে আমরা কোনো আপোষ করি না। অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের সেবা দিয়ে চিকিৎসা করি। বাংলাদেশি রোগীদের রোগ নির্ণয় ও আরোগ্য লাভের আন্তরিক চেষ্টা আমরা করেছি। রোগীরা সন্তুষ্টি জানিয়েছে, তাতে আমরা ভীষণ কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখব। কুনমিং হাসপাতালে একজন রোগীর চোখের অস্ত্রোপচার করা হয়। চীনে বাংলাদেশের কনসাল জেনারেল চিকিৎসা সেবা দেখেন ও মত বিনিময় করেন। বললেন, মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে চীনের 5টি হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারবেন। চায়নার মেডিকেল সায়েন্স অনেক উন্নত। তারা এটার ফেসিলিটিসগুলো যা দিচ্ছে সেগুলো হচ্ছে মানে অসাধারণ। যেমন ওরা এখন অন অ্যারাইভাল বা পোর্ট এন্ট্রি ভিসার ব্যবস্থা করেছে। আমরা মনে করি ভবিষ্যতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উত্তর বৃদ্ধি পাবে। বাংলাদেশের সঙ্গে চায়নার গুরুত্বপূর্ণ সম্পর্কের একটি মাত্রা যুক্ত করল মেডিকেল ট্যুরিজম। এদেশের রোগীরা যাতে কম খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। মেডিকেল ট্যুরিজমের আয়োজক আরভিং গ্রুপ বাংলাদেশিদের চীনের মেডিকেল ভিসা পেতে সহযোগিতা করবে। বাণিজ্যিক এবং তথ্য প্রযুক্তি খাতে চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো। এবার চালু হলো চায়না সরকারের সঙ্গে বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম। এর ফলে বাংলাদেশের রোগীরা স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসা পাবে চায়নার 5টি হসপিটালে। দুদেশের উদ্যোগ আরও ফলপ্রসূ হোক, এটাই প্রত্যাশা। আতিকা রহমান, RTV, ক্যালামেট ইন্টারন্যাশনাল হসপিটাল, কুনমিং, চায়না। তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জনজীবন। এসব এলাকায় দিনের বেলায় সূর্যের কিছুটা দেখা মিললেও সন্ধ্যা থেকে কুয়াশা ও শীতের দাপট বাড়তে থাকে। কোথাও কোথাও সারা রাত ধরে হাড় কাঁপানো হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। ঘরে ঘরে সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়াও শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ এবং রংপুরে কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। নেতা নির্বাচন করতে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক। বিকেলে বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এবং জাতীয় পার্টি সরকারি দলে যাবে নাকি বিরোধী দলে থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে দলটি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।